লেখা আছে, আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কিংসবার্গের এই নির্জন 11 ডিগ্রি সেলসিয়াসের হালকা শীতল বাতাসটা যখন গায়ে এসে লাগে, মনে হয় সময়টা থমকে গেছে, ঠিক যেমন থমকে গিয়েছিল 1998 সালের সিরাজদি খানের সেই ইছামতি নদীর পাড়ে। কিছু স্মৃতি মানুষের মগজে এমনভাবে জেঁকে বসে যে হাজার মাইল দূরের কোনো অচেনা শহরের তীব্র নীরবতাতেও তারা খড়কুটোর মতো ভেসে ওঠে। হিসাব মিলাতে বসলে জীবনের যে অলৌকিক আর কোনো গল্প খুঁজে পাওয়া যায় না। ছোটবেলা থেকেই বাবার বদলির চাকরির সুবাদে নানা জায়গায় ঘুরতে হতো। সেবার আমরা আস্তানা গাড়লাম সিরাজদি থানায়। থানার সামনে মাঠ, তার ওপাশেই একটা বড় পুকুর, আর পেছনের টিনের 4 চালা কোয়ার্টার ঘেঁষে বয়ে চলা ইছামতি নদী। ঘরের ঠিক বাম পাশে একটা ভাঙাচোরা ভুতুড়ে বিল্ডিং, আর ডান পাশে ঘন ঝোপঝাড়। সেই ঝোপের মাঝে একটা পুরনো আম গাছ ছিল, তার ডালপালা জুড়ে ঝুলত ছোট ছোট পলিথিনের পুটলি। বাবা বলতেন ওগুলো নাকি আলামত, অপঘাতে মরে যাওয়া মানুষের জামা কাপড়, পোস্টমর্টমের পর লাশের টুকরো অংশ। কোর্ট কাচারির সাক্ষী হিসেবে ওগুলো ওখানে ঝুলিয়ে রাখা হতো। বাতাসে যখন সেই পুটলিগুলো দুলত, গা শিউরে উঠত। আর ওই আলামতগুলোর সাথে জড়িয়ে থাকত নূর নবীর নাম, যে ছেলেটা মেথর পট্টিতে থাকত, লাশ তোলা আর কবর খোঁড়ার কাজে যার জুড়ি ছিল না। আমার বয়সী কেউ না থাকায় ওই মেথর পট্টি ছিল আমার খেলার রাজ্য। মার্বেল খেলা, কাদা দিয়ে পুতুল বানানো, আর আমার সেই সাদা কালো 3 নম্বর ফুটবলটা নিয়ে মেতে থাকা। বিকেলে চলত লুকোচুরি, যার স্থানীয় নাম পলাপলি। একটু লাজুক আর আতেল টাইপের হওয়ায় বারবার চোর আমাকেই হতে হতো। একদিন বুদ্ধি করে লুকালাম ওই আম গাছের পেছনের ঘন ঝোপটায়, আলামত ঝুলানো ডালগুলোর ঠিক নিচে। ঠিক তখনই বুকটা কেঁপে উঠল। ঝোপের ওপাশে দাঁড়িয়ে আছে এক তরুণী, বয়স বড়জোর 18 কি 20। পরনে এক অদ্ভুত হলুদের মাঝে লাল পাড় দেয়া শাড়ি। সে নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে ঠোঁটে আঙুল ঠেকিয়ে ইশারা করলাম, কাউকে বলো না আমি এখানে। সে নড়ল না, কিছু বললও না, কিন্তু ওই বোবা দৃষ্টির গভীরে এমন এক নির্ভরতা ছিল, মনে হলো সে আমার গোপন আশ্রয়টা কাউকে বলে দেবে না। এরপর থেকে তাকে আমি প্রায়ই দেখতাম। মা যখন রান্নাঘরে কাজ করতেন, জানালার ওপাশে সে দাঁড়িয়ে থাকত। মাকে বলতাম, মা দেখো কে দাঁড়িয়ে আছে। মা ঝাঁঝালো ধমক দিয়ে বলতেন, কই রে, কে আসবে এই দুপুরে? কেউ তাকে দেখত না, শুধু আমি ছাড়া। সবচেয়ে তীব্র আর ভীতিময় অনুভূতিটা হলো এক বৃষ্টির দিনে। মা, পাশের বাসার আন্টি আর তাদের ছেলেমেয়েরা মিলে ইছামতি ঘাটে গোসল করছিলাম। হঠাৎ শ্যাওলায় পা পিছলে আমি তলিয়ে গেলাম নদীর গভীরে। দম বন্ধ হয়ে আসছিল, ফুসফুসে ঢুকছিল ঘোলা জল। অন্ধকারের দিকে তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পানির নিচ থেকেই যেন কেউ আমার মায়ের পা টেনে ধরল। মা চমকে উঠতেই আমাকে টেনে তুললেন। আমি মাকে বললাম, মা ওই মেয়েটা এসে তোমার পা ধরে আমাকে বাঁচিয়ে দিয়ে আবার পানির নিচে চলে গেল। কিন্তু মা বান্ধবীদের সাথে গল্পে এতই মশগুল ছিলেন যে আমার কথা কানেই তুললেন না। অভিমানে ক্ষোভে আমি সাবানটা পানিতে ছুঁড়ে মারলাম। মা সেদিন প্লাস্টিকের মগ দিয়ে পিঠে 2টো চর বসিয়ে দিয়েছিলেন। মা বোঝেননি সেদিন ইছামতেরই জল থেকে আমাকে কোনো মানুষ নয়, এক চিরন্তন বোবা
ছিল। ইউনিভার্সিটি শেষ করে যখন প্রথম চাকরি শুরু করলাম, তখন স্কুলের বড় ভাই মাসুমের সাথে ধানমন্ডির একটা মেসে একটা রুমে উঠলাম। মাস দুয়েক যাওয়ার পর হঠাৎ এক সকালে মাসুম ভাই ফ্যাঁকাশে মুখে বললেন, তোর সাথে আমি আর এই রুমে থাকবো না, কোনোভাবেই না। আমি অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতেই ওনার গলার আওয়াজ কাঁপতে থাকে। কয়েকদিন ধরে গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখি তোর মুখের উপর একটা কুচকুচে কালো ছায়া উপুর হয়ে ঝুলে আছে। প্রথমে ভেবেছিলাম অন্ধকারের ভুল, কিন্তু আজ রাতে যখন একটু কাছে গেলাম, ওই ছায়াটার ভেতর থেকে একটা নিষ্প্রাণ অন্ধকার মুখ সরাসরি আমার দিকে তাকালো। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। মাসুম ভাই চলে গেলেন। আমিও বাধ্য হয়ে বাসা বদলে চলে এলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেছনের এক মেসে। সস্তার এই মেসটায় সবাই ব্যাচেলর, কিন্তু সেখানে পা দিয়েই এক আদিম অস্বস্তি আমাকে গ্রাস করল। ঘটনাগুলো প্রথমে সাধারণ মনে হতো, কিন্তু আস্তে আস্তে তা আতঙ্কে রূপ নিল। কেউ বাথরুমে গেলে বাইরে থেকে হঠাৎ লক হয়ে যেত, দরজার সামনে কে যেন একটা বালতি এনে রেখে যেত, অথচ মেসের কেউ তা করেনি। ছাদ থেকে মাঝরাতে মনে হতো দেয়ালে লাথি মারছে কেউ। সুইচগুলো নিজে নিজেই অন অফ হতো। আমাদের এক সিনিয়র ভাই খুব রাশভারী ছিলেন। বারান্দায় সিগারেট খাওয়ার জন্য একটা কাঠের চেয়ার রাখা থাকত। একদিন উনি রুমে বসে এইসব উপদ্রব নিয়ে খুব নোংরা ভাষায় গালাগাল করছিলেন। হঠাৎ অলৌকিক এক শক্তিতে সেই ভারী কাঠের চেয়ারটা শূন্যে উড়ে এসে ওনার ঠিক সামনে আছড়ে পড়ল। ওনার মুখের কথা বন্ধ হয়ে গেল। কদিন পর থেকে ঘরের কোনায় কোনায় ছোট ছোট বালির ঢিপি দেখা যেতে লাগলো, ঠিক যেমন ছোট বাচ্চারা নদীর পাড়ে বালি দিয়ে ঘর বানায়। আর সবচেয়ে বিরক্তিকর ছিল বাথরুমের পানি। সারাদিন পর আমরা যখন অফিস থেকে ফিরতাম, দেখতাম পুরো মেসের মেঝেতে ভেজা কাপড়ের দাগ। বাথরুম থেকে পানি এসে সারা ঘর ভিজিয়ে দিয়েছে। মনে হতো কেউ যেন ভেজা কাপড় নিংড়ে সারা ঘরে হেঁটে বেরিয়েছে। এক বৃহস্পতিবারের ঘটনা। সবাই মেসের নিচের চায়ের দোকানে বসে আছি। রাতের রান্নার জন্য বাজার করে মেসের সবচেয়ে ছোট ছেলেটাকে বললাম, তুই রুমে গিয়ে মাছ সবজি ধুয়ে রেডি কর, আমরা আসছি। ঠিক 10 মিনিট পর ওর ফোন। ও পাশে ওর গলা কাঁপছে, কান্না ভেজা কণ্ঠে বলল, ভাই তাড়াতাড়ি আসেন, সব শেষ। আমরা ছুটে গেলাম রুমে। যা দেখলাম তা কোনো সুস্থ মানুষের কল্পনাতেও আসবে না। মনে হলো কোনো এক অদৃশ্য তাণ্ডব পুরো ঘরটাকে চিবিয়ে থুথু করে ফেলে দিয়েছে। চাল ডাল সারা মেঝেতে ছেটানো। ফ্রিজের ভেতরে জিনিসপত্র বের করে দেয়ালে লেপটে দেয়া হয়েছে। রান্নার তেল মাখানো পুরো ঘরের দেয়ালে এক বিভৎস হিংস্র দৃশ্য। সস্তার বাসা পাওয়ার আনন্দ এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। উপায় না দেখে আমরা সূচনা কমিউনিটি সেন্টারের পাশের বাইতুল আশরাফ মসজিদের হুজুরের শরণাপন্ন হলাম। জুম্মার নামাজ শেষে হুজুর আমাদের সব শুনলেন এবং আসরের পর দেখা করতে বললেন। আসরের পর আমরা যখন ওনার সাথে বসলাম, হুজুর চোখ বন্ধ করে কিছুক্ষণ রুদ্ধশ্বাসে কি যেন ভাবলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা মার ছেলে, ওই বাসায় থাকে। ছেলেটা খুব চঞ্চল, বালি দিয়ে খেলা করে। আর তোমরাও তো ভালো নও, বাথরুমে গিয়ে পানি ঢালো না, ওদের গালিগালাজ করো। আমাদের একজন বলে উঠল, কিন্তু হুজুর, সারা ঘর পানি দিয়ে ভাসিয়ে রাখে কেন? এটা তো সহ্য করা যায় না। হুজুর শান্ত গলায় বললেন, ওর মাটা খোঁড়া, 2 পায়ে ভর দিতে পারে না। তাই বাথরুম থেকে যখন টেনে টেনে হেঁটে বের হয়, তখন ওনার শরীর আর কাপড় থেকে পানি চুইয়ে পুরা ঘরে পড়ে। খোঁড়া খোঁড়া শব্দটা শুনে আমার কেন যেন অদ্ভুত লাগলো। আমি কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, এও কি সম্ভব? হুজুর আমার দিকে তাকালেন। ওনার চোখ দুটো যেন আমার ভেতর
সমস্ত অতীতকে এক পলকে পড়ে ফেলল। তিনি আরো গম্ভীর এবং কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন, তুমি হাসছ? তুমি তো এক মায়ায় অন্ধ হয়ে আছো। যে মেয়েটা হলুদের মাঝে লাল শাড়ি পরে তোমার পিছু পিছু ঘোরে, তাকে চেনো? ও বোবা, কথা বলতে পারে না। তোমার সমস্ত অনুভূতি, আবেগ ওকে ঘিরেই। সেই ছোটবেলা থেকে ও তোমার সাথে আছে, তোমাকে ছাড়েনি। হুজুরের কথা শুনে আমার বুকের ভেতরটা যেন খালি হয়ে গেল। মনে হলো এক তীব্র বজ্রপাতে আমার চারপাশের বাস্তব পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। চোখের সামনে ভেসে উঠল সিরাজদি খানের সেই আম গাছ, ঝুলন্ত আলামতের পুটলি, হাড়ি ঝামথির সেই অতল জল। হ্যাঁ, ঠিকই তো, আমি তাকে সব সময় দেখতাম। আমাদের তো রোজ দেখা হতো, মনে মনে কত কথাও হতো। তাকে মাত্র 2 সেকেন্ডের জন্য দেখলেও আমার মনে হতো 10 মিনিটের কোনো কথা না বলা দীর্ঘ উপাখ্যান। সে আমার মগজে ঢুকে গিয়েছিল। সে মানুষ ছিল না, সে ছিল সেই আলামতের ঝোপে আটকে পড়া এক অতৃপ্ত বোবা আত্মা, যে আমার নিঃসঙ্গ শৈশবের একমাত্র সঙ্গী হয়ে আমার ছায়া হয়ে রয়ে গিয়েছিল। হুজুরের সেই কথাটার পর ঘরের ভেতরের বাতাসটা যেন ভারী হয়ে জমে বরফ হয়ে গেল। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মেসের বাকি ছেলেরা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার কানে তখন কেবল এক অন্তহীন শূন্যতার সাইরেন বাজছে। হুজুর একটু থামলেন, তারপর ওনার তসবিটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বললেন, শোনো বাবা, জিনের দুনিয়া আর মানুষের দুনিয়ার মাঝখানে একটা সূক্ষ্ম পর্দা আছে। কিছু কিছু আত্মা, বিশেষ করে যারা কোনো অপঘাতে বা অতৃপ্ত বাসনা নিয়ে দুনিয়া ছাড়ে, তারা কখনো কখনো কোনো নিষ্পাপ শিশুর মায়ায় নিজেকে বেঁধে ফেলে। সিরাজদি খানের সেই আলামতের ঝোপটা ছিল ওর চিতার ছাই কিংবা কবরের মাটি। তুমি যখন ছোটবেলায় পলাপলি খেলতে এবং সেখানে গিয়ে লুকাতে, ওর বোবা একাকিত্ব তোমার অবুঝ মনের ভেতর একটা ঘর খুঁজে পেত। তুমি তাকে ভয় পাওনি, তার বদলে ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করেছিলে, কাউকে বলো না। ব্যাস, ওই এক ইশারাই ওকে তোমার ছায়া বানিয়ে দিয়েছিল। হুজুর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে চাইলেন। ও তোমার কোনো ক্ষতি করেনি। ইছামতির ওই অতল জল থেকে ওই তোমাকে মায়ের পা টেনে ধরে বাঁচিয়েছিল। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তোমার চারপাশ যখন মানুষের ভিড়ে ভরে গেল, ও তখন আড়ালে চলে গেল, কিন্তু তোমাকে ছাড়েনি। ধানমন্ডির মেসে মাসুম যে কালো ছায়াটা দেখেছিল, ওটা আর কেউ নয়। ও তোমার মাথার ওপর উপুর হয়ে তোমাকে আগলে রাখত, ঠিক যেভাবে মা তার সন্তানকে আগলে রাখে। কিন্তু ওর ওই অতি মানবিক উপস্থিতি তোমার আশেপাশের মানুষদের সহ্য হচ্ছিল না। আমি কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম, তাহলে মোহাম্মদপুরের এই মেসের তাণ্ডব, এই খোঁড়া মা আর চঞ্চল বাচ্চার উপদ্রব? হুজুর ঈষৎ হাসলেন, তবে সেই হাসিতে কোনো কৌতুক ছিল না, ছিল গভীর এক জীবনবোধ। ওটা তো অন্য এক পরিবার। ওই বাসায় এক জিন মা তার সন্তানকে নিয়ে থাকত। তোমার ওই বোবা মায়াবী আত্মাটি যখন দেখল এই নতুন বাসার বাসিন্দারা, মানে জিন পরিবারটি, তোমাকে আর তোমার বন্ধুদের নানাভাবে উত্ত্যক্ত করছে, বাথরুম লক করা, বালতি রাখা, দেয়ালে লাথি মারা, তখন সে সহ্য করতে পারেনি। ওই বৃহস্পতিবার দুপুরে তুমি যখন বাজারে গিয়েছিলে, তখন এই ঘরের ভেতরে দুটো অদৃশ্য শক্তির তীব্র লড়াই হয়েছে। তোমার ওই লাল পাড় হলুদ শাড়ির বোবা মেয়েটা একাই লড়ে গেছে ওই মার ছেলের সাথে, যাতে
ওরা তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারে। ঘরের ভেতরের ওই তাণ্ডব, তেল মশলা ছিটানো, ফ্রিজ উপড়ে ফেলা, ওটা কোনো উপদ্রব ছিল না বাবা, ওটা ছিল যুদ্ধ, তোমাকে বাঁচানোর যুদ্ধ। হুজুরের কথা শেষ হতেই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। যে দৃশ্যটাকে আমরা বিভৎস হিংস্র ভেবে আতঙ্কে শিউরে উঠেছিলাম, সেটা আসলে ছিল আমার শৈশবের সেই বোবা সঙ্গীর এক মরিয়া লড়াই। নিজেকে বড্ড অপরাধী মনে হলো। সে যুগের পর যুগ আমার পেছনে ছায়ার মতো ঘুরছে, আমাকে বাঁচিয়েছে, অথচ আমি তাকে ভুতুরে উপদ্রব ভেবে ভুল করেছি। হুজুর এরপর আমাদের কিছু দোয়া কালাম পড়ে পানি পড়া দিলেন এবং বললেন, মোহাম্মদপুরের বাসাটা তোমরা ছেড়ে দাও, আর তমাল তুমি ওর জন্য দোয়া করো। ও কোনো খারাপ জিন বা খবিশ নয়, ও শুধু একটা অতৃপ্ত আত্মা যে ভালোবেসে ফেলেছিল এক মানব সন্তানকে। কিন্তু দুই জগতের মিলন কখনো সম্ভব নয়, ওকে মুক্তি দিতে হবে। আমরা সেই মেসটা ছেড়ে দিয়েছিলাম। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। ঢাকা শহরের ব্যস্ততা, কর্পোরেট জীবনের ইঁদুর দৌড়, আর ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে আজ আমি 1000 মাইল দূরে অস্ট্রেলিয়ার এই পার্থ শহরের কিংস পার্কে দাঁড়িয়ে। এখানে কোনো মেথর পট্টি নেই, ইছামতির ঘোলা জল নেই, আর আম গাছে ঝোলানো কোনো আলামতের পুটলিও নেই। পার্কের এই নিঝুম নির্জন 11 ডিগ্রি সেলসিয়াসের হালকা শীতল বাতাসটা যখন আমার গা ছুঁয়ে যায়, শরীরটা কেমন যেন শিউরে ওঠে, ঠিক যেন চেনা কোনো স্পর্শ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি আশা করব এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এই ঘটনার মাঝখানে যদিও ইমেইলে ওনার সাথে আমার বারবারই কথা হয়েছে, কিন্তু এই ঘটনায় যেহেতু উনি নাম উল্লেখ করেননি, আমিও নাম উল্লেখ করলাম না। ভালো থাকবেন আপনি, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং ভূত.com এর পুরো টিম আল্লাহর রহমতে ভালো আছেন, ভালোর দলেই আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি সেটি অন্য কারো নয়, আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বাস্তব একটি অভিজ্ঞতা। আমার নাম সালেশ। নিরাপত্তার স্বার্থে আমি আমার আসল নাম এবং গ্রামের নামটি গোপন রাখছি। তবে আমাদের গ্রামটি কাপাসিয়ার অন্যতম বড় গ্রামগুলোর মধ্যে একটি। আমার উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর। ঘটনাটি আজ থেকে 5 বছর আগের, মানে 2021 সালের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। করোনাকালীন সেই সময়টার কথা সবারই মনে থাকার কথা। সাধারণত আমাদের গ্রাম্য অঞ্চলের বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য আছে, আত্মীয় স্বজন সবার বাসা খুব কাছাকাছি থাকে। আমার বেলাতেও তাই। আমাদের বাসা থেকে আমার দাদুর বাড়ির দূরত্ব খুব বেশি নয়, হেঁটে গেলে বড়জোর
2 মিনিট লাগবে, কিন্তু এই 2 মিনিটের রাস্তার মাঝে দুটি ছোট ছোট পুরনো কবর